প্রতিনিয়ত ক্ষতিকর পদার্থ মিশে এবার দূষণ হচ্ছে ঢাকার ভূগর্ভস্থ পানীয়। ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা, বিপর্যয়ের আভাস ওয়াসা কর্তৃপক্ষের মুখেও। রোহিঙ্গাদের নোয়াখালীর চরে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালো কক্সবাজারবাসী। জেলায় অপরাধ বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি। চাঁদপুরের শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া, ক্ষোভ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। স্বাধীন বাংলাদেশে অবহেলিতই থেকে গেছে সর্বত্র বাংলা ভাষার ব্যবহার, ম্লান হয়ে যাচ্ছে মহিমা, স্বদেশ এবং ভাষা চেতনার ঘাটতিকেই কারণ বলছেন বিশিষ্টজনরা। এবং যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশি অভিবাসীদের পাশে থাকার ঘোষণা নিউ ইয়র্ক নগর প্রশাসনের, আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস। শুধু নদী, নালা, খাল, বিল কিংবা পুকুর ডোবা নয়, এবার দূষণ শুরু হয়েছে ঢাকার ভূগর্ভস্থ পানিতেও। সুপেয় পানির ভবিষ্যৎ বিবেচনায় এই নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজধানীর নদীসহ বিভিন্ন জলাধারে অতিমাত্রায় দূষিত পানির সঙ্গে ক্ষতিকর পদার্থ ভূগর্ভে নেমে গিয়ে ঘটাচ্ছে দূষণ। ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন গবেষকরা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ভূগর্ভ থেকে উঠে আসা বিশুদ্ধ পানি, এই পানির প্রতিটি ফোঁটাই যেন এক অমূল্য সম্পদ। রাজধানীবাসীর চাহিদা মেটাতে 771টি গভীর নলকূপ, 2000টি অগভীর নলকূপ ও কিছু চাপকল দিয়ে প্রতিদিন তোলা হচ্ছে প্রায় 300 কোটি লিটার পানি। গবেষকরা বলছেন, এতে প্রতি বছর প্রায় 10 ফুট করে নেমে যাচ্ছে পানির স্তর। এই শূন্যস্থান পূরণে রাজধানীর আশপাশের নদী ও অন্যান্য জলাশয় থেকে যে পরিমাণ পানি ভূগর্ভে জমা হচ্ছে তা উত্তোলনের তুলনায় অনেক কম। তাছাড়া দীর্ঘদিন ধরে দূষণ কবলিত এসব জলাশয়ের বিষাক্ত পানি নেমে গিয়ে দূষিত করছে ভূগর্ভস্থ পানির প্রথম স্তরকে। দ্বিতীয় স্তর রয়েছে ঝুঁকিতে, আর তৃতীয় স্তর এখন পর্যন্ত নিরাপদ থাকলেও ভবিষ্যৎ নিয়ে রয়েছে শঙ্কা। মাটির ভিতর দিয়ে যখন পানি ঢোকে তখন স্বাভাবিকভাবেই সাসপেন্ডেড সলিড, অন্যান্য জিনিসগুলো আটকে গিয়ে পানিটাকে টলটলে দেখায়, কিন্তু এটাতে দ্রবীভূত অবস্থাতে যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেটা তো বোঝা যায় না। ঢাকা শহরে ভূগর্ভের প্রথম স্তরে ইতোমধ্যে নাইট্রেট, সালফেট, মার্কারি, সীসা, আর্সেনিক ও নানান জৈবকণার উপস্থিতি লক্ষ্য করছেন গবেষকরা। চাপকল দিয়ে প্রথম স্তরের পানি তোলা হলেও মোটরচালিত অগভীর নলকূপ দিয়ে দ্বিতীয় ও গভীর নলকূপ দিয়ে তৃতীয় স্তর থেকে তোলা হচ্ছে পানি। প্রথম স্তরে দূষণের কারণে রাজধানীর নদী তীরবর্তী এলাকায় চাপকলের পানি এখন অনেকটাই পানের অযোগ্য। পানিটা অনেক লাল হয়ে যায়, মানে ভাত রান্না করলে ভাতটাও লাল হয়ে যায়। পানিটা খাওয়া যায় না, ফিল্টার পানি খাওয়া লাগে। ভূগর্ভস্থ পানিতে দূষণের বিষয়টি রীতিমতো ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। এই এত ছোট ল্যান্ডে এতগুলি পপুলেশন, ওদের তো পানি খাবার লাগবে তো, তাই না? কাজে আপনার যতটুকু পানি আছে এটাকে সবটাকে আপনার সুষ্ঠুভাবে প্রোটেক্ট করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ, কোনো এই যে ছাড় দেওয়া চলবে না। স্বস্তিতে নেই ওয়াসা কর্তৃপক্ষ। সুপেয় পানির সুরক্ষাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন দায়িত্বশীলরা। দূষণটা অবশ্যই অ্যালার্মিং, এটা যে গ্রহণযোগ্য না এবং এটার যে ইম্প্যাক্ট হতে পারে বা হবে এটাই মেনে নেওয়াটা স্বাভাবিক। আশঙ্কা করা হচ্ছে, নদীগুলোকে দূষণমুক্ত করে কাজে লাগানো না হলে কয়েক দশকের মধ্যে সুপেয় পানির অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে ঢাকা। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে রোধ করা সম্ভব নদীর পানির দূষণ, কিন্তু চাইলেই দূষণমুক্ত করা সম্ভব নয় ভূগর্ভস্থ পানির স্তর। এই কঠিন বাস্তবতা বিবেচনায় নিয়েই এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যৎ প্রজন্মকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ায় ঠ্যাঙ্গার চরে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের বাসিন্দারা। তাদের দাবি, রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়ায় জেলার আর্থসামাজিক অবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছে। এই অবস্থায় সরকারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে নানা কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সহ বিভিন্ন স্থানে বসবাস করে আসছে রোহিঙ্গারা।
সম্প্রতি মিয়ানমারে চলা নির্যাতনে নতুন করে কক্সবাজার অঞ্চলে বাঁচার ঠিকানা করে নিয়েছে হাজার হাজার রোহিঙ্গা। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ায় আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি তাদের কারণে বিপাকে পড়ছেন স্থানীয়রা। তারা আমাদের সমাজের ভেতরে মিক্সড হয়ে যাচ্ছে, যার কারণে অপরাধ প্রবণতা এগুলি বাড়তেছে। রোহিঙ্গার কারণে তো আমাদের যে বন বিভাগের বিস্তীর্ণ বনভূমি বেদখল হয়ে যাচ্ছে, এখানে যে পরিবেশের বিরাট ক্ষতি হচ্ছে। রোহিঙ্গাদের কারণে এই কক্সবাজার জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী, আইন শৃঙ্খলা চরম অবনতি করছে। অনেক রোহিঙ্গা আছে আবার স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে তারা কৌশলে পাসপোর্ট করে তারা বিদেশে চলে যাচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ায় স্থানান্তর করার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধি এবং রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতারা। সরকার একটা অত্যন্ত চমৎকার পদক্ষেপ নিয়েছেন রোহিঙ্গাদেরকে এক স্থানে একত্রিত করে রাখার জন্য। সাথে সাথে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে তাদেরকে ওই নির্দিষ্ট এলাকায় নিয়ে যদি যাওয়া হয় তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। অতি সত্ত্বর যাতে ওই রোহিঙ্গাদের ওই হাতিয়াতে যে হস্তান্তর করার কথা সেখানে দ্রুত সময়ের মধ্যে হস্তান্তর করে আমরা কক্সবাজারবাসীকে যাতে এর সুফল পাই সেজন্য আমি কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ রইল। বর্তমানে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্তত 5 লাখ অবৈধ রোহিঙ্গা শরণার্থী। আর সম্প্রতি মিয়ানমারের সংগঠিত সহিংসতায় বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 67,000 রোহিঙ্গা। সময় সংবাদ, কক্সবাজার। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন 1952 সালের ভাষা আন্দোলনের 3টি প্রধান দাবির একটি। রক্তঝরা আন্দোলনে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পেলেও স্বাধীন বাংলাদেশে অবহেলিতই থেকে গেছে সর্বত্র বাংলা ভাষার ব্যবহার। ইংরেজি ভাষার আধিপত্য এবং হিন্দি ভাষার আগ্রাসনে দৈনন্দিন জীবনে ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে বাংলার মহিমা। 1 ফেব্রুয়ারি মাস ছাড়া বছরের অন্য সময় এই বিষয়ে কোনো মনোযোগও দেয় না কেউ। বাঙালির স্বদেশ চেতনা এবং ভাষা চেতনার ঘাটতিকেই এর মূল কারণ বলে মনে করছেন বিশিষ্টজনেরা। পারমিতা হিমের রিপোর্ট। শৈশবে হাতে খড়ি হয় বর্ণমালার সঙ্গে, শুরু হয় মাতৃভাষা শেখা। জীবনের শুরুতে যে বর্ণমালার সঙ্গে পরিচয়, মনের আশা আকাঙ্ক্ষা, ভাব ভালোবাসা প্রকাশ করতে শেখায় যে ভাষা, বাস্তবতার কষাঘাতে সে ভাষার সঠিক ব্যবহার ক্রমেই ম্রিয়মাণ বাঙালির প্রাত্যহিক জীবনে। উচ্চশিক্ষায় বাংলা ভাষার প্রচলন একেবারে নেই বললেই চলে। অথচ এই বাংলার জন্যই 1952 সালে প্রাণ দিয়েছিলেন দামাল ছেলেরা। সেদিনের প্রধান দাবিগুলোর একটি ছিল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন। ভাষা আন্দোলনের পথ ধরে স্বাধীন হয়েছে বাংলাদেশ। 1972 সালে 14 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে সাহিত্য সম্মেলনে বক্তৃতায় সর্বস্তরে বাংলা প্রচলনের নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু। আমাদের ভাষার 2000 বছরের একটি গৌরবময় ইতিহাস আছে। আজকে স্বাধীন জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদাকে দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত করতে হবে। তবে স্বাধীন দেশে মর্যাদা পায়নি বাংলা। সাইনবোর্ড, বিলবোর্ড আর নাম ফলক সবখানেই ইংরেজির জয় জয়কার। কোনো কোনো প্রতিষ্ঠানের নাম বাংলায় হলেও সেটিও লেখা হয় ইংরেজিতে। ভাষা সৈনিক আহমদ রফিক মনে করেন, বাঙালির স্বদেশ চেতনা, ভাষা চেতনায় ঘাটতির কারণেই এমন অবস্থা বাংলা ভাষার। রাজনৈতিক প্রতারণার শিকার সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবর্গীয় মানুষ। আমাদের স্বদেশ চেতনা, ভাষা চেতনা এগুলোর মধ্যে খাদ আছে। সর্বস্তরে বাংলা প্রচলনের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সঠিক বাংলা শেখানোর উপর জোর দিলেন এই শিক্ষাবিদ। বাংলা ভাষার যে শিক্ষণ পদ্ধতি, সেখানে প্রচুর ফাঁক রয়ে গেছে। উচ্চারণজনিত সমস্যা, ব্যাকরণজনিত সমস্যা। শিক্ষা সর্বস্তরে যদি বাংলাকে না নিয়ে আসতে পারি, তাহলে নিম্ন স্তরে বাংলা আমি শিখে কি করব? সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন কোনো আইন বা নিয়মের ব্যাপার হতে পারে না। যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন জাতি, যেমন ফরাসি, ইংরেজ, রাশিয়ান, এমনকি চীন, জাপান, কোরিয়াও তাদের নিজের ভাষাকে নিয়েই ব্যাপক উন্নতি করেছে। তাহলে যে জাতি নিজের ভাষার জন্য প্রাণ দিয়েছে, তাদের কেন সর্বস্তরে নিজের ভাষা ব্যবহার করতে এত কুণ্ঠা? শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে নয়, সারা বছর সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিয়ে সচেতন হোক বাঙালি, এই আশাবাদ এই ফেব্রুয়ারির। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলায় সকাল 11টা থেকে শুরু হয়েছে শিশু প্রহর। শিশুদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ।
এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ শুক্র শনিবার এবং সরকারি যে ছুটির দিন সেই দিনগুলোতে অমর একুশে গ্রন্থমেলার যে সকালবেলার নিয়মিত আয়োজন সেটি কিন্তু সবসময় শিশুদের জন্য থাকে। এখন যেটি চলছে শিশু প্রহর সেটি কিন্তু এখন সকাল 11টা থেকে শুরু হয়েছে এবং বেলা 1টা পর্যন্ত চলবে। এখন সেই শিশু প্রহরে কিন্তু শিশুদের মেলা চলছে, কিন্তু এখানে শিশুরা কিন্তু তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে কিন্তু সকালবেলায় চলে এসছেন এবং বিভিন্ন স্টল তারা কিন্তু ঘুরে দেখছেন এবং বিভিন্ন দোকান ঘুরে ঘুরে কিন্তু তারা বই দেখছেন, কিনছেন এবং মা বাবার কাছে বায়না করছেন যে তারা রাক্ষস খোক্ষসের বই কিনছেন, তারা ভূতের বই কিনছেন, বিড়ালের গল্প কিনছেন, বাঘ শিয়ালের গল্প, এসব বই কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন এবং কিনছেন। এখানে আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, কেমন বিক্রি হচ্ছে, আচ্ছা কেমন বিক্রি হচ্ছে সেটি যদি বলেন। আসলে মেলা তো এখনো শুরু হয়নি, তো শুরুর দিকে আশাবাদী মোটামুটি ভালো হবে। তো আজকে 2টা বই বিক্রি করছে এই পর্যন্ত। আচ্ছা, বিক্রেতা যেটি বলছেন যে বিক্রি শুরু এখনো পুরোদমে শুরু হয়নি, বাচ্চারা আসছেন এবং দেখছেন। এবং আমি আরেকটি যেটি বলতে চাচ্ছি যে এই যে ছোট্ট শিশুদের বিভিন্ন টিভিতে যে কার্টুন ক্যারেক্টার চলে, বিটিভিতে যেটি দেখানো হয় সিসিমপুর, যেটি শিক্ষামূলক একটি কার্টুন, সেটি কিন্তু সেইখানে যে ক্যারেক্টার রয়েছে হালুম, টুকটুকি, শিকু, সেই ক্যারেক্টারগুলো কিন্তু এখানে আনা হয়েছে এবং শিশুরা কিন্তু খুবই খুশি। তারা আগে এই ক্যারেক্টারগুলো টিভিতে দেখতো, এখন কিন্তু তারা বাস্তবে তাদেরকে দেখছে এবং তাদের সাথে ছবি তুলছে, মজা করছে। তো শিশুদের সাথে সাথে কিন্তু বাবা মাও শিশুদের উচ্ছ্বাস দেখে তারাও কিন্তু উচ্ছ্বসিত। তো শফিক, যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে হালুম, টুকটুকি, শিকু তারা কিন্তু নেচে গেয়ে শিশুদেরকে আনন্দ দিচ্ছেন, মজা করছে এবং শিশুরা কিন্তু তাদের সাথে ছবি তুলছে, তাদের সাথে খেলা করছে। বাবা মারাও কিন্তু খুবই উচ্ছ্বসিত শিশুদের আনন্দ দেখে। তো এই অনুষ্ঠানটি মূলত আধা ঘন্টা চলবে, সেটি কিন্তু এখন চলছে। বাবা মা কিন্তু তাদের শিশুদেরকে মূলত এই কার্টুন ক্যারেক্টারের সাথে পরিচয় করে দিতে কিন্তু অনেকে তাদের ছোট্ট সোনামণিদেরকে এখানে নিয়ে এসেছে এবং গানের তালে তালে এই কার্টুন ক্যারেক্টারগুলো বিভিন্ন শিক্ষামূলক কথা বলছে এবং শিশুরা কিন্তু সেটি দেখে খুবই মজা পাচ্ছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এখন এই শিশু প্রহরে এই সিকিমপুরের অনুষ্ঠানটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং শিশুদের উচ্ছ্বাস কিন্তু আসলেই চোখে পড়ার মতো। তারা কিন্তু খুবই আনন্দিত এই তাদের পছন্দের কার্টুন ক্যারেক্টারের বাস্তবে দেখতে পেয়ে। তো সব মিলিয়ে বলা চলে বইমেলায় কিন্তু এখন মোটামুটি শিশু প্রহর কিন্তু উৎসবে পরিণত হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে এই 1টা পর্যন্ত যে শিশু প্রহর চলবে সেখানে কিন্তু শিশুরা তাদের বাবা মার সাথে আসছেন এবং ঘুরে ঘুরে স্টল দেখছেন। তো এই ছিল শফিক আসলে বইমেলার শিশু প্রহরের সবশেষ খবর। অমর একুশে গ্রন্থমেলা থেকে শিশু প্রহরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৌসুমী ইসলাম। সময় সংবাদে আরো থাকছে। দেশের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক মানের সেনা প্রশিক্ষণ এলাকা হচ্ছে নোয়াখালীর স্বর্ণদ্বীপ। সরকারের ফোর্সেস গোল 2030 অর্জনের ভূমিকা রাখবে দাবি সংশ্লিষ্টদের। খাগড়াছড়ির আলুটিলায় নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। সকাল 10টার সময় এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন খাগড়াছড়ি রাঙ্গামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন। সকাল 10টায় ঘটছে, মারা গেছে 7 জন আর 2 জন মারাত্মক ইনজুরি আছে। এটা হলো চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। রাস্তা ওইখানে একটা মেলা হচ্ছে, ওই যে একজন বান্তের মৃতদেহ দাহ করবে, তো প্রচুর লোকজনের সমাগম। এর ভিতরে গাড়িটা টিলা থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, নিয়ন্ত্রণ হারাইয়া লোকজনের গায়ে ড্রাইভার অ্যারেস্ট করছে। চাঁদপুরের হাইমচরে শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার শিকার শিক্ষার্থীদের অভিভাবক এবং সাবেক জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন। আর সুশীল সমাজ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবিতে ডেস্ক রিপোর্ট।
সবসময় উঠছে, এখন উঠছে। তো আমি তো জানি না যে বড় মানুষ উঠাইব, তো বড় মানুষ উঠাইছে। তো পরে দেখি শরীরে অনেক আঘাত হয়েছে। এই শিক্ষার্থীর মতো অন্য শিক্ষার্থীরাও জানতো না তাদের শরীরের ওপর দিয়ে হেঁটে যাবেন এক অতিথি, কিন্তু তাদের পিঠের ওপর দিয়ে যখন কেউ পেরিয়ে গেলেন তখন তারা টের পায় কতটা ধকল বয়ে গেল। ওই আচরণের প্রতিবাদ জানাতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, আর তাদের সঙ্গে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরাও। এই কাজটা যারা ফার্স্ট টাইম করছে তাদের অন্যায়। শিশুদেরকে খেলোয়াড় হিসেবে গড়ে তোলা উচিত আমাদের, কিন্তু খেলোয়াড় পণ্য হিসাবে নয়। খোঁজ নিয়ে জানা গেছে গত 25 বছর ধরে এমনভাবে শিক্ষার্থীদের তৈরি মানব সেতুর ওপর দিয়ে হেঁটেছেন অনুষ্ঠানের প্রধান অতিথিরা। মূলত বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ আগ্রহে প্রতি বছর এমন অমানবিকতার শিকার হচ্ছে শিশু শিক্ষার্থীরা। যদিও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা পরিচালনা কমিটির কারো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জানালেন, তাদের সময় বিভিন্ন অনুষ্ঠান হলেও এরকম ঘটনা ঘটেনি। একটা বাজে কাজ হয়েছে এবং এটা বর্জন করা সবার উচিত। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন নাগরিক সমাজের এই নেতা। শিশুদেরকে দিয়ে মানব সেতু তৈরি করে তার উপর দিয়ে কাউকে হাঁটিয়ে নেওয়ার জন্য আমি প্রধানত স্কুল কর্তৃপক্ষকে দায়ী করি। আমি মনে করি যে এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। গত 30 জানুয়ারি জেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি। অনুষ্ঠানের বিশেষ ইভেন্টে শিক্ষার্থীদের দুটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হয়রানি করার জন্য তাকে বারবার আদালতে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারকে অনৈতিক বলেও মন্তব্য করেন। বিচারিক প্রক্রিয়ার নামে জিয়া পরিবারের বিরুদ্ধে অমানবিক আক্রমণ চালানো হচ্ছে। রাষ্ট্র ক্ষমতাকে কবজা করে সরকারি বন্দুক আর গোলাবারুদের অধিকারী হয়ে সকলকে ভয় দেখিয়ে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করছে এই বিনা ভোটের সরকার। নাজেহাল করতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে 1 বার অথবা 2 বার আদালতে উপস্থিত থাকতে বাধ্য করা হচ্ছে। এটা সরকার প্রধানের প্রতিহিংসার বর্ধিত বহিঃপ্রকাশ। মোহাম্মদপুরে গ্রেফতার হওয়া 28 নারী জামাত কর্মীর মধ্যে কয়েকজন দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পরিবারের সদস্য রয়েছেন বলে ধারণা করছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের নিম্ন আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে। সকালে মোহাম্মদপুর থানায় ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল দুপুরে ওই এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেখানে এই 28 নারী জামায়াত কর্মী নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় তাদের কাছ থেকে জঙ্গিবাদে উস্কানিমূলক বিভিন্ন বই জব্দ করা হয়। 7-8 জনের পরিচয় পাওয়া গেলেও বাকিরা বিভিন্ন কৌশলে পরিচয় গোপন করে রাখে বলেও জানায় পুলিশ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসে তারা মোহাম্মদপুরের ওই বাসায় বেশ কিছুদিন ধরে বসবাস করছিল। তারা এখানে বসে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছিল এবং সেখান থেকে আমরা যুদ্ধাপরাধী নিজামী, আবু আলা মওদুদি সহ উগ্রবাদ ছড়ানোর জন্য যারা এই সমাজে কাজ করছে তাদের বিভিন্ন ধরনের পুস্তিকা আমরা সেখান থেকে উদ্ধার করি, বিভিন্ন ধরনের লিফলেট উদ্ধার করি। দরজা যখন ভিতর থেকে আটকে রাখা হয়েছিল তখন এই সুযোগে তারা অনেক গোপন কাগজপত্র তারা ছিঁড়ে কমোডে ফেলে ফ্লাশ করে দেয়। তো সেগুলি আমরা উদ্ধার করতে পারি নাই। আটক করে নিয়ে আসার পর এখানে যারা উপস্থিত রয়েছেন, আমাদের হাজতে যারা রয়েছেন, তারা অনেকেই তাদের প্রকৃত পরিচয় এখন পর্যন্ত গোপন করে যাচ্ছেন। শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়া সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, তদন্তের পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর নীলক্ষেত ব্যানবেইজ ভবনে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া E9 সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ন্যায় মনে করার কোনো কারণই নেই। আমরা তদন্ত করতে পাঠাইছি শুনে তার মানেটা কি? আমরা যে গ্রহণ করি নাই তার কি কারণ, কেমনে হইলো না হইলো ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু আমরা যে তদন্ত পাঠাইছি কি করব, আমরা কি করা উচিত সেটা আমরা তখন নির্ধারণ করব। আর না জানিয়ে নির্ধারণ করার কারণে নিশ্চয়ই আমরা এটাকে আমরা সমর্থন করি নাই, আমরা এটাকে মনে করি অন্যায় হয়েছে, সেই কারণে আমরা তদন্ত করতে পাঠাইছি। পাঠাবো কেন? সময় সংবাদে আরো থাকছে।
বগুড়ার অধিকাংশ চিকিৎসকই নিয়ম মাফিক আয়কর দেন না। বিপুল অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগ, সত্যতা পেয়ে অনুসন্ধানে নেমেছে রাজস্ব বিভাগ। বাড়তি সময় শেষে আগামীকাল পর্দা নামছে 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রাজধানীর শেরেবাংলা নগরে 22 বছর ধরে চলা এই মেলায় স্থায়ী কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে পূর্বাচলে। ঢাকার অদূরে এই মেলা কতটা জমজমাট হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। প্রথম অবস্থায় কিছু প্রতিকূলতা থাকলেও এর মাধ্যমে এই মেলা আরো বেশি বিশ্বমানের হবে বলে দাবি কর্তৃপক্ষের। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। দীর্ঘ লাইন পেরিয়ে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। বলছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কথা। জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া এই মেলা গত 34 দিন ধরে রাজধানীবাসীর এক উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে। অস্থায়ী অবকাঠামো নির্মাণের ব্যয় ও নানা প্রতিকূলতার কথা বিবেচনায় সরকার এই মেলাকে স্থায়ী রূপ দিতে কাজ শুরু করেছে পূর্বাচলে। এ নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। সবাই বসে থাকে সেটাতে আসার জন্য, এবং এটা শুধু কেনাকাটা না, এখানে একটা অন্য ধরনের একটা আনন্দ পায়। তো সেটা যত দূরেই হোক, যেখানেই হোক, লোকজন যাবে। যে কোনো সময় বাচ্চাদের নিয়ে চলে আসা যায় এখানে ঘোরার জন্য, কিন্তু পূর্বাচলে হলে তো সব সময় মানে এক মাসের মধ্যে হয়তো একবার বা দুবার যাব। বাণিজ্য মেলার জন্য যে পরিমাণ জ্যাম, 2-2.5 ঘন্টা সময় বেশি লেগে যায় শুধু অল্প একটু রাস্তায়। জায়গাটা ছিল একটা প্রাণকেন্দ্র, সেক্ষেত্রে যেহেতু পূর্বাচল জায়গাটা নতুন জায়গা, সেক্ষেত্রে একটু হলেও তো প্রথমবারে মনে হয় ব্যাক পেতে পারে। মেলায় যারা আসার তারা ডিস্টেন্স, তাদের জন্য ডিস্টেন্সটা কোনো ব্যাপার না, তারা যাবে মেলাতে। স্থান স্থানান্তরের বিষয়ে প্রতি বছর এই মেলাকে ঘিরে খণ্ডকালীন নারী বিক্রয় প্রতিনিধিরাও রয়েছেন আশঙ্কায়। 3 বছর যাবত করতেছি, তো এরপর যখন যদি পূর্বাচলে চলে যায়, তো আমি একে তো মেয়ে মানুষ, তারপরে স্টুডেন্ট, আমার পক্ষে কোনোভাবেই পসিবল না। রাত 1টা বেজে যাবে, এই সময় তো বাসায় কেউ পারমিশন দিবে না নেক্সট টাইম কাজ করতে। এদিকে সমস্যার কথা স্বীকার করে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন মেলা কর্তৃপক্ষ। আমরা আস্তে আস্তে যেভাবে উন্নয়নের দিকে যাচ্ছি, আমাদের এখন সেই পর্যায়ে আমাদের যেতে হবে। প্রাথমিক পর্যায়ে অসুবিধা হলেও সরকারি পর্যায়ে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি যারা আছে তারা সেখানে যাওয়াটাতে ভালো ব্যবস্থা রাখা হবে। মেলা স্থানান্তর নিয়ে ক্রেতা বিক্রেতাদের সুবিধা অসুবিধা যাই থাকুক, 1995 সাল থেকে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্য নিয়ে চলা এই মেলা স্থায়ী কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হলে ব্যয় সংকোচন সহ রফতানি আদেশ বাড়বে বলে আশাবাদ কর্তৃপক্ষের। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সময় আরো 4 দিন বাড়ানোই আজ চলছে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 34তম দিন। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। মেলার বিস্তারিত খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। শফিক, আপনি জানেন যে মেলার নির্ধারিত যে সময় জানুয়ারি মাস, সেই মাসটি কিন্তু শেষ হওয়ার পরেও ব্যবসায়ীদের যে দাবি ছিল, সেই দাবি এবং অনুরোধের প্রেক্ষিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি 4 দিন সময় বাড়িয়েছিল মেলার। সেই 4 দিন সময়ের আজ কিন্তু 3য় দিন চলছে। তো আমি যদি আপনাকে একটু দেখাই যে মেলায় এই মুহূর্তে আমি আছি মেলার একদম একদম শেষ প্রান্তে, সেখানেও কিন্তু মানুষের এবং প্রচুর পদচারণা এবং মুখরিত। সেখানে শুক্রবার দিন হওয়ায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আপনার পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু মেলায় এসেছেন। তারা এই মুহূর্তে আসলে ক্রেতাদের সাথে আমি কথা বলে, দর্শনার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আমাকে বলেছেন যে এই মুহূর্তে আসলে দেখার খুব বেশি একটা কিছু নেই। তারা কিন্তু আসছেন যে মেলায় কোন বিষয়টি ছাড় পাচ্ছেন। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে 15 থেকে 50% পর্যন্ত তারা বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন। তো মূলত তারা যাচাই বাছাই করে, ক্রেতারা এক দোকান থেকে আরেক দোকানে ঘোরাঘুরি করে তারা শেষ মুহূর্তে কিন্তু তাদের পছন্দের যে পণ্যটি সেটি তারা ক্রয় করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে গৃহস্থালির যে পণ্য একটি প্লাস্টিকের দোকানে, সেখানে আমরা ঢুকেছি এবং এখানে প্রচুর পরিমাণ মানুষের তিল ধারণের ঠাঁই নেই। এখানে বিশেষ করে মহিলারা এবং পরিবার পরিজন সহ, এবং আমার আরো একটি বিষয় যেটি নজরে এসেছে, আজকে শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্লাসগুলো বন্ধ থাকায় ছোট শিশুরা এসেছেন এখানে। আপনি জানেন এখানে একটা বিনোদন কেন্দ্র আছে, তো সেই বিনোদন কেন্দ্রে শিশুরা ভিড় করছেন। তো বিক্রেতাদের সাথেও আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা আজকে শুক্রবার এবং আগামীকালকে সর্বশেষ দিন, এই 2 দিনে জমজমাট একটি বাণিজ্য মেলা তারা দেখবেন, এমনটি তারা আশা করছেন।
তো আমি একজন বিক্রেতার সাথে এই মুহূর্তে কথা বলবো, কেমন প্রত্যাশা ছিল তাদের। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনাদের কেমন প্রত্যাশা ছিল এবারের মেলা এবং সর্বশেষ বর্ধিত সময় আপনারা কেমন সাড়া পেয়েছেন? আমরা আসলে প্রত্যেকবারের মতো কাস্টমারের জন্য নতুন 135টা আইটেম নিয়ে আসছিলাম। আমরা আশা করেছিলাম যে ভালো একটা কাস্টমার সমাগম হবে। বরাবরের মতো আমাদের আরএফএল ইতালিয়ানো পেভিলিয়নের কাস্টমার সংখ্যা ভালো। আমরা এবছর খুশি যে অনেক কাস্টমার আসছে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কাছাকাছি পৌঁছতে পারছি। শফিক, আপনি শুনতে পারলেন যে একজন বিক্রেতা তাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল সেটির কাছাকাছি তারা পূরণ করেছেন। আমি আরো বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলেছে যে গত বছর যে আপনার রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল, এবছর কিন্তু সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় রাজনৈতিক পরিস্থিতি ছিল। তারা এবার খুব ভালো একটি বেচা কেনার মধ্য দিয়ে এবং আজকে এবং আগামীকাল পদচারণায় মুখরিত থাকবে এই বাণিজ্য মেলা প্রাঙ্গণ, এমনটি তারা আশা প্রকাশ করছেন। শফিক। ঢাকা শেরে বাংলা নগরে বাণিজ্য মেলা চলছে বর্ধিত সময়ের জন্য এবং সেখান থেকে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। দেশের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক মানের সেনা প্রশিক্ষণ এলাকা হতে যাচ্ছে নোয়াখালীর স্বর্ণদ্বীপ, যেখানে একই সঙ্গে প্রশিক্ষণ নিতে পারবেন প্রায় 2500 সেনা সদস্যের ব্রিগেড গ্রুপ। দ্বীপটি সেনাবাহিনীর বহুমুখী প্রশিক্ষণ এলাকার দীর্ঘদিনের অভাব পূরণের পাশাপাশি সরকারের ফোর্সেস গোল 2030 অর্জনে ভূমিকা রাখবে। স্বর্ণদ্বীপ থেকে ফিরে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন শফিকুল ইসলাম। শত্রুর হাত থেকে প্রিয় মাতৃভূমি রক্ষায় প্রাণপণ চেষ্টা, এমন বাস্তবমুখী প্রশিক্ষণে দক্ষ সৈনিকে পরিণত হয় প্রতিটি সেনা সদস্য। তবে বৃহৎ এ প্রশিক্ষণের পূর্বশর্ত যে বিশাল ও উন্মুক্ত জায়গা, দীর্ঘদিন তার অভাব ছিল সেনাবাহিনীর। বৃহৎ প্রশিক্ষণ এলাকার অভাব পূরণের লক্ষ্যে 2013 সালে 360 বর্গ কিলোমিটারের নোয়াখালীর জাহাইজার চর সেনাবাহিনীকে বরাদ্দ দেয় সরকার। পরে চরটিকে স্বর্ণদ্বীপ নাম দেয় সেনাবাহিনী। এরই মধ্যে 20,000 সৈনিকের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে দ্বীপটিতে। এখন চলছে স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ এলাকা নির্মাণের মহাপরিকল্পনা। দ্বিমুখী একটা পরিকল্পনা করেছি এটা করার জন্য। একটা হলো আমাদের প্রশিক্ষণের জন্য আমাদের অবকাঠামোগত উন্নয়ন করার জন্য, আরেকটা হলো বনায়ন এবং স্থানীয় জনগণের আর্থ সামাজিক উন্নয়নের জন্য মানে সামাজিক উন্নয়ন। তবে এত সব পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় বাধা প্রাকৃতিক বৈরিতা। বর্ষায় জোয়ারের পানিতে উপকূলবর্তী দ্বীপটির অধিকাংশ এলাকা প্লাবিত থাকায় বছরের 8 মাসই ব্যবহার অনুপযোগী থাকে এটি। এছাড়া স্বর্ণদ্বীপের উত্তর পশ্চিমাংশের প্রায় 14 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে নদী ভাঙন। এখানে যদি অনেক রিসোর্স এবং এফোর্ট দেওয়া হতো, আগামী 10 বছরের মধ্যে এটা আমরা আন্তর্জাতিক মানের একটা প্রশিক্ষণ এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। কেবল সামরিক প্রশিক্ষণই নয়, স্থানীয়দের সম্পৃক্ত করে দ্বীপটিকে ঘিরে চলছে নানা উন্নয়ন ও উৎপাদনমুখী পরিকল্পনাও। ডাকাত ও জলদস্যুদের অভয়ারণ্য এক সময়ের এই জাহাইজার চর আজ এক অপার সম্ভাবনা হিসেবে ধরা দিয়েছে স্বর্ণদ্বীপ নামে। দ্বীপটিকে কেন্দ্র করে যে মহাপরিকল্পনা চলছে তা বাস্তবায়ন হলে একদিকে যেমন এলাকাবাসীর আর্থসামাজিক উন্নয়ন করবে, তেমনি বাংলাদেশ সেনাবাহিনী পাবে সুবিশাল একটি প্রশিক্ষণ এলাকা, যা বাহিনীটির কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী। 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশি অভিবাসীদের আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে নিউ ইয়র্ক নগর প্রশাসন। সিটি মেয়রের দপ্তর আয়োজিত এক কর্মশালায় নগর কর্মকর্তারা বলেন, নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়। যুক্তরাষ্ট্র থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর বাংলাদেশি পরিবারগুলোকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে এই কর্মশালার আয়োজন করে নিউ ইয়র্ক সিটি মেয়রের দপ্তর। এতে পুলিশের প্রতিনিধি, মানবাধিকার কমিশন সহ নগর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় যে কোনো হয়রানির ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি বর্তমানে প্রচলিত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশি অভিবাসীদের প্রতি আহ্বান জানান নগর প্রশাসনের কর্মকর্তারা। আপনারা ভয় করে সন্তানদের স্কুলে অনুপস্থিত রাখবেন না। আমাদের স্কুলের শিক্ষকরা আপনাদের যে কোনো সহযোগিতা দেওয়ার জন্য তৈরি রয়েছে। ট্রাম্প অভিবাসীদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে যায় না। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্রাজিও অভিবাসীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে প্রত্যেক কমিউনিটির মানুষ নিরাপদ। অনুষ্ঠান শেষে মেয়রের প্রতিনিধি ডক্টর সারা সাইদ সময় সংবাদকে বলেন, বাংলাদেশি কমিউনিটির পাশে রয়েছে নগর প্রশাসন।
বাংলাদেশিরা আমাদের অন্যান্য কমিউনিটির মতোই গুরুত্বপূর্ণ একটি কমিউনিটি। তাদেরকে গুরুত্বের সঙ্গেই মূল্যায়ন করা হয়। যে কোনো প্রয়োজনে নগর কর্মকর্তারা বাংলাদেশি কমিউনিটির পাশে থাকবে। আর বৈরী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশি কমিউনিটিকে অধিকার সচেতন হওয়ার পরামর্শ দিলেন মেয়র দপ্তরের এই কর্মকর্তা। বাংলাদেশি সহ সকল অভিবাসীর ভালো মন্দ দেখার ব্যাপারে আমাদের মেয়র অনেক আন্তরিক। আপনার কাগজপত্র আছে কিনা বা আপনি কোন কমিউনিটির লোক সেটা কোনো বিষয় না। নিউ ইয়র্ক প্রশাসন সকল কমিউনিটির প্রতিটি লোকের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি নিউ ইয়র্ক শহর সবার জন্য নিরাপদ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির আদেশকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপের মুক্ত মঞ্চে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে 3 দিনের পিঠা উৎসব। উৎসবের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাহিয়া রুবাইয়াত অপলা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপলা। শফিক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ঠিক অপোজিটে এবং এখানে কিন্তু শুরু হয়েছে 3 দিন ব্যাপী পিঠা উৎসব। ভাঙো শীতের অলস ঘুম, শুরু হলো বাহারি পিঠার ধুম, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু 3 দিন ব্যাপী এই আয়োজন শুরু হয়েছে এবং জাতীয় পিঠা উৎসব কমিটির পক্ষ থেকে এই আয়োজনের একটু আগে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। বাংলা একাডেমির মহাপরিচালক এটি উদ্বোধন করেছেন এবং পাশাপাশি কিন্তু অনেকেই এখানে উপস্থিত ছিলেন। মেহের আফরোজ, শাওন সহ অনেক তারকারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং বাংলা একাডেমি এবং জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাবেক অনেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং পাশাপাশি সকাল থেকেই কিন্তু একদম সরগরম একটা অবস্থা দেখতে পাচ্ছি। অনেকেই এখানে ভিড় করছেন পিঠা খাওয়ার জন্য মূলত। এবং আয়োজকরা বলছেন জাতীয় পিঠা উৎসব 22তম এই আয়োজন হচ্ছে মূলত নতুন প্রজন্মের কাছে বাহারি পিঠার পরিচয়গুলো করিয়ে দেওয়ার জন্যই। কারণ অনেক দিন আগে থেকেই ঋতু এবং অঞ্চল ভেদে কিন্তু বাংলাদেশে প্রায় 200রও বেশি পিঠার প্রচলন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আসলে এই পিঠেগুলো হারিয়ে গেছে। তাই নতুন প্রজন্মের কাছে এই পিঠেগুলোকে তুলে ধরার জন্য, মূলত বাঙালির যে ঐতিহ্য রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, এটি তুলে ধরার জন্যই আয়োজকরা এই চমৎকার আয়োজনটি করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ বাহারি রকমের পিঠে রয়েছে, নকশি পিঠা থেকে শুরু করে খেজুর পিঠা, চিনি পাটিসাপটা, গুড় পাটিসাপটা, ভাপা পিঠা, ঝাল জামাই পিঠা, সিদ্ধ পুলি পিঠা এবং মুগ পাকনা পিঠা সহ রয়েছে নানান রকমের পিঠা। এবং আপনি আরো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে গরম গরম পিঠা ভেজে সেই গরম গরম পিঠা পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি আরো বাহারি রকমের পিঠা সাজিয়েও কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে। আরো যদি বলতে চাই তাহলে বলবো যে পিঠা উৎসবের মধ্য দিয়ে হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি রয়েছে সেটাকে আসলে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, সেটাই কিন্তু করছেন, এমনটাই দাবি করেছেন আয়োজকরা। এবং এই উৎসবের আরো একটা ব্যাপার হচ্ছে যে এবারে আয়োজিত 22তম জাতীয় পিঠা উৎসব কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা শিল্পীরা অংশগ্রহণ করছেন এবং এই উৎসবে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে প্রতিযোগিতার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এবং প্রত্যেক দিন পিঠা উৎসব চলবে 3 দিন ব্যাপী এবং সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে সাংস্কৃতিক উৎসবের আয়োজন রয়েছে এবং উৎসব শেষে কিন্তু সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পিঠা বিতরণ করারও একটা ব্যাপার রয়েছে। তো এই আয়োজন ঘুরে এখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকে অনেকে কিন্তু ভিড় করছেন, নানান রকমের পিঠা কেনার তারা চেষ্টা করছেন এবং অনেকে কিন্তু পরিবার নিয়েও এখানে এসেছে। চমৎকার এই আয়োজন থেকে এই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপ থেকে পিঠা উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাহিয়া রুবাইয়াত অপলা। খেলার খবর, বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। স্পিন সহায়ক উইকেটের ব্যাপারটি মাথায় রেখে সাফল্য আনার পরিকল্পনা রোমানার দলের। গেল মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে প্রত্যাশিত ফলাফল করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। 5 ম্যাচ সিরিজ হেরেছে তারা 4-1 ব্যবধানে। তবে ভুল সূত্রে বিশ্বকাপ বাছাইয়ের সেরা 8-এ থাকার লক্ষ্য টাইগ্রেসদের। শেষ মুহূর্তে ইনজুরির কারণে বাদ পড়েছে লতা মণ্ডল আর সানজিদা খাতুন। বিশ্বকাপ বাছাই পর্ব বাংলাদেশের মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেরা 8-এ থাকলে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে। বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন গ্রুপে টাইগ্রেসরা। বাংলাদেশের গ্রুপ বিতে অন্য প্রতিপক্ষ হল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও পাপুয়া নিউগিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির পদার্থ মিশে এবার দূষণে ঢাকার ভূগর্ভস্থ পানীয় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা, বিপর্যয়ের আভাস ওয়াসা কর্তৃপক্ষের মুখেও।
রোহিঙ্গাদের নোয়াখালীর চরে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালো কক্সবাজারবাসী। জেলায় অপরাধ বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি। চাঁদপুরে শিশু শিক্ষার্থীর পিঠের ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। তদন্তের পরই এ বিষয়ে ব্যবস্থা জানালেন শিক্ষামন্ত্রী। অমর একুশে গ্রন্থমেলায় শুরুর প্রথম শিশু প্রহরে জমজমাট ভিড়। হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে মাতামাতি শিশুদের। এবং যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশি অভিবাসীদের পাশে থাকার ঘোষণা নিউ ইয়র্ক নগর প্রশাসনের। আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।